হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনারা এবং আমাদের কিটি, ওর নাম হলো কোকো, আমরা সবাই আলোচনা করব এই মিডনাইটে। ছোট্ট করে আলোচনা করব প্যারাথাইরয়েড নিয়ে, হাইপার প্যারাথাইরয়েডিজম নিয়ে, বিশেষ করে হাইপার প্যারাথাইরয়েডিজম নিয়ে। কয় রকমের হাইপার প্যারাথাইরয়েডিজম আছে আমরা জানি, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। খুবই আমরা ক্যাজুয়ালি আলোচনা করব, কিন্তু বুঝে আগানোর চেষ্টা করব, ঠিক আছে? কোনো প্যারা নাই, একদম প্যারা ছাড়া, তাই না? তো প্রথমে আমি একটা কথা বলি যে প্যারাথাইরয়েডের কাজটা কি, প্যারাথাইরয়েড কি কি কাজ করে। প্যারাথাইরয়েডের মেইন কাজ হলো রেনাল টিউবুল থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করা। আগে প্যারাথাইরয়েডের কাজই যদি না জানি তাহলে হাইপার প্যারাথাইরয়েডিজমে কি হবে, কিভাবে বুঝবো আমরা? আগে সেই জন্য আমাদের প্রথমে কি জানতে হবে, প্যারাথাইরয়েড হরমোনের কাজ কি। প্যারাথাইরয়েড হরমোনের 1 নম্বর কাজ হলো রেনাল টিউবুল থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করা, কিন্তু ফসফেট এক্সক্রিট করা। আবার বলছি, প্যারাথাইরয়েড হরমোনের কাজটা কি? রেনাল টিউবুল থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করা, কিন্তু ফসফেটকে এক্সক্রিট করা। এই যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করলো রেনাল টিউবুল থেকে, তাহলে এর ফলশ্রুতিতে কি হবে? আমাদের ব্লাডে ক্যালসিয়াম লেভেল কিন্তু বেড়ে যাবে না? এছাড়া এটা আর একটা কাজ করে, জিআইটি ট্র্যাক থেকেও ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায় দেয়। আর একটা কাজ করে, সে বোনস থেকে ক্যালসিয়াম ভেঙে ভেঙে ব্লাডে নিয়ে আসে, যেটাকে বলা হয় বোন রিজর্পশন। অর্থাৎ আলটিমেটলি 3টা পাথ ওয়ে দিয়ে সে ক্যালসিয়ামের লেভেল কিন্তু বাড়ায় দিচ্ছে। আবার বলছি, সে ব্লাডে ক্যালসিয়ামের লেভেল, প্যারাথাইরয়েডের মেইন কাজ কি? ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বাড়ানো। কিভাবে সে ক্যালসিয়ামের লেভেলটা বাড়ায়? এক হলো রেনাল টিউবুল থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করতেছে, রিঅ্যাবজর্পশন করতেছে। তারপরে জিআই ট্র্যাক্ট থেকে আপনার ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায় দিচ্ছে। 3 নম্বর হলো, আমরা জানি যে আমাদের ক্যালসিয়ামের একটা মেজর অংশ বোনসে থাকে, 99%। তো ওই বোনস থেকে ক্যালসিয়াম ভেঙে ভেঙে ব্লাডে নিয়ে আসে। এটা হলো আলটিমেটলি কি করতেছে, ব্লাডে ক্যালসিয়ামের লেভেল কিন্তু বাড়ায় দিচ্ছে। দেখেন, মেডিকেলের পড়াশোনা এতই বোরিং, আমার বিড়ালও ঘুমায় পড়ছে, ঠিক আছে, মেডিকেলের পড়া শুনতে। তা আমরা তো মানুষ, আমরা তো এটা বুঝে বুঝে পড়তে হয়, তাহলে আমাদের উপরে কি রকমের ইফেক্ট পড়তে পারে। তো যাই হোক, আমরা বুঝলাম যে আলটিমেটলি প্যারাথাইরয়েড ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়। আর আরেকটা কাজ করে কি, প্যারাথাইরয়েড ফসফেটকে এক্সক্রিশন করে, অর্থাৎ ফসফেটের লেভেল ব্লাডে কমায় আর ক্যালসিয়ামের লেভেল বাড়ায়। এটি হলো প্যারাথাইরয়েডের কাজ। আর একটা কাজ করে হলো ভিটামিন ডিকে অ্যাক্টিভ হতে সাহায্য করে। আমরা তাহলে আবার একটু সংক্ষেপ করে নেই, প্যারাথাইরয়েডের কাজ কি? রেনাল টিউবুল থেকে ক্যালসিয়াম রিঅবজর্পশন, জিআই ট্র্যাক্ট থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন এবং বোনস থেকে ক্যালসিয়াম ভেঙে ব্লাডে নিয়ে আসা, ঠিক আছে? আলটিমেটলি ফলাফল কি হচ্ছে? হাইপার ক্যালসিমিয়া। এছাড়া সে আর একটা কাজ করে, ভিটামিন ডিকে স্টিমুলেট করে, ভিটামিন ডি অ্যাক্টিভ ভিটামিন ডিতে রূপান্তরিত হতে সাহায্য করে। এছাড়া আর একটা কাজ সে যেটা করে সেটা হলো ফসফেটকে এক্সক্রিশন করে। ওকে, এখন যেহেতু এটা হাইপার ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বাড়াচ্ছে, তার মানে এটা কোন সময় আপনার সিক্রেশন বাড়বে? প্যারাথাইরয়েডের সিক্রেশন কোন সময় বাড়বে? যখন ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে। তো ধরেন একটা পেশেন্টের সিকেডি হয়েছে, সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ। আমরা জানি ক্রনিক কিডনি ডিজিজ হলে কি হবে? কিডনি নষ্ট হয়ে গেল। কিডনির একটা কাজ কি? কিডনির একটা কাজ হলো আমাদের ভিটামিন ডিকে অ্যাক্টিভেট করা, ভিটামিন ডি প্রথমে 25 ভিটামিন ডি যেটা তৈরি হয় হলো আপনার কোথা থেকে বলেন তো, কেউ বলেন ফ্রম দ্য অডিয়েন্স। 25 ভিটামিন ডি এটা কোথায় তৈরি হয়? 25 ভিটামিন ডি কোথায় তৈরি হয়? 25 ভিটামিন ডি কোথায় তৈরি হয়? এনিবডি? 25 ভিটামিন ডি কোথায় তৈরি হয়? লিভারে তৈরি হয়। সেই লিভারে তৈরি হওয়া 25 ভিটামিন ডি ব্লাডের মাধ্যমে চলে আসে কিডনিতে। কিডনিতে থাকে একটা স্পেশাল এনজাইম 1 আলফা হাইড্রক্সিলেজ। এই 1 আলফা হাইড্রক্সিলেজের সাথে বিক্রিয়া করে 25 ভিটামিন ডি হয়ে যায় 125 ভিটামিন ডি, যেটা হলো অ্যাক্টিভ ভিটামিন ডি। আর এই অ্যাক্টিভ ভিটামিন ডিটা কি করে? অ্যাক্টিভ ভিটামিন ডি আমাদের
জিআই ট্র্যাক্ট থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে, তাই না? তো তার মানে আলটিমেটলি ভিটামিন ডিও কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ বাড়াচ্ছে। তো কোনো কারণে দেখেন যদি একটা পেশেন্টের সিকেটি হয়, 1 আলফা হাইড্রোক্সিলেজ সে তৈরি করতে পারবে না। 1 আলফা হাইড্রোক্সিলেজ যদি না তৈরি করতে পারে, সেক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে? অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি হচ্ছে না। ভিটামিন ডি না তৈরি হওয়া মানে হলো ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যাচ্ছে। ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যাওয়া মানে হলো আলটিমেটলি হাইপোক্যালসিমিয়া হচ্ছে, তাই তো? ওকে, এই হাইপোক্যালসিমিয়া থাকার কারণে ব্লাডে যখন ক্যালসিয়ামের লেভেল কমে গেল, সেই ব্লাডে ক্যালসিয়ামের লেভেল কমে যাওয়া ব্লাডটা যখন আপনার প্যারাথাইরয়েডে যাবে ব্লাডের মাধ্যমে, প্যারাথাইরয়েডে আবার সেন্সর থাকে, ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কতটুকু আছে সেইটা জানার সেন্সর। তো প্যারাথাইরয়েডের সেন্সর যখন দেখবে না ব্লাডে তো ক্যালসিয়াম বেশি নাই, তাহলে আমার এখন কি করতে হবে? ব্লাডে ক্যালসিয়াম বেশি নাই, তার মানে আমার এখন ক্যালসিয়াম ব্লাডে বাড়াতে হবে। আর ক্যালসিয়াম বাড়াতে হলে আমাকে কি করতে হবে? প্যারাথাইরয়েড সিক্রেশন বাড়াতে হবে। তো যখন হাইপোক্যালসিয়ামিয়া হয়, প্যারাথাইরয়েড তার রিসেপ্টর দিয়ে বুঝতে পারে যে না, ব্লাডে এখন হাইপোক্যালসিমিয়া হচ্ছে, আমার এখন কি করতে হবে? প্যারাথাইরয়েড সিক্রেশন বাড়াতে হবে। এইভাবে প্যারাথাইরয়েড সিক্রেশন হয়। প্যারাথাইরয়েড সিক্রেশন হলো তাহলে এখানে কি কারণে? প্যারাথাইরয়েড সিক্রেশন হলো সেকেন্ডারি টু হাইপোক্যালসিমিয়া। এই জন্য এই কন্ডিশনকে আমরা বলি হলো সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। অর্থাৎ এই যে ব্লাডে প্যারাথাইরয়েডের লেভেলটা বেড়ে গেল, কেন হলো? সেকেন্ডারি টু হাইপোক্যালসিমিয়া। কারণ এখানে হাইপোক্যালসিমিয়া হয়েছে, সেটার কারণে প্যারাথাইরয়েড সিক্রেশন বেড়ে গেল। এই জন্য এটার নাম হয়েছে হলো সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এখন প্যারাথাইরয়েড ব্লাডে আসলো, এসে কি করবে? বোনস থেকে ক্যালসিয়ামকে ভেঙে ব্লাডে নিয়ে আসবে। ব্লাডের ক্যালসিয়াম বাড়তে থাকবে আস্তে আস্তে। তারপরে রেনাল টিউবুল থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করার চেষ্টা করবে, ইভেন জিআই ট্র্যাক্ট থেকেও কিছু ক্যালসিয়াম অ্যাবজর্পশন করার চেষ্টা করবে, তাই না? আলটিমেটলি ব্লাডের ক্যালসিয়াম বাড়তে থাকবে। কিন্তু সে তো আর একটা কাজ করে, ফসফেট আর একটা প্যারাথাইরয়েড হরমোন আর একটা কি কাজ করে? সে ফসফেটকে এক্সক্রিশন করে, তাই না? কিন্তু সিকেডিতে কি হচ্ছে? সিকেডিতে আপনার রেনাল টিউবুল একদম নষ্ট হয়ে গেছে, পুরো কিডনিটা নষ্ট হয়ে গেছে। তাহলে কি ফসফেটকে সে বাইরে বের করে দিতে পারবে? এই অবস্থায় যখন আপনার কিডনি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, সেই সময় কি আপনি ফসফেটকে বাইরে বের করে দিতে পারবেন? প্যারাথাইরয়েডের একটা মেইন কাজ হলো ফসফেটকে রেনাল টিউবুল দিয়ে বাইরে বের করে দেওয়া। তো যখন আপনার কিডনি নষ্ট, তখন কি ফসফেটকে আপনি বাইরে বের করে দিতে পারবেন? এনিওয়ান ফ্রম দ্য অডিয়েন্স? ফসফেটকে কি বের করা যাবে? যাবে না। তার মানে ফসফেট কিন্তু বাড়তেই থাকবে। ফসফেটকে বের করতে পারতেছে না, রেনাল টিউবুল দিয়ে ফসফেটের পরিমাণ বাড়তেইছে, এবং ফসফেট যত বাড়তে থাকবে, ফসফেটকে দেশ থেকে তাড়ানোর জন্য তত বেশি প্যারাথাইরয়েড হরমোন সিক্রেট হওয়া শুরু করবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ফসফেটকে তো বাইরে বের করতে পারতেছে না, কারণ কিডনি নষ্ট। তখন ফসফেট আস্তে আস্তে ব্লাডে বাড়তেছে। এখন ফসফেটকে বাইরে বের করে দেওয়ার জন্য প্যারাথাইরয়েড ভাবতেছে নিশ্চয়ই আমার অ্যাডিকুয়েট অ্যামাউন্টের সিক্রেশন হয় না, এই জন্য আমি ফসফেটকে বাইরে বের করে দিতে পারতেছি না। তখন প্যারাথাইরয়েড আরও বেশি সিক্রেশন হওয়া শুরু করবে। প্যারাথাইরয়েড সিক্রেশন যত বাড়তে থাকবে, কাহিনী কি হবে? ফসফেটকে বাইরে বের করতে পারতেছে না, কিন্তু প্যারাথাইরয়েডের যে কাজকর্মগুলো সেগুলো ঠিকই করতে পারবে। অর্থাৎ প্যারাথাইরয়েড আস্তে আস্তে বাড়তে থাকবে, বোনস থেকে ক্যালসিয়াম তত ভাঙতে থাকবে, তার মানে ক্যালসিয়ামের লেভেল তত বাড়তে থাকবে। এবং বোনসের অবস্থা কি হবে এক্ষেত্রে বলেন তো? বোনসের অবস্থা এক্ষেত্রে কি হবে? এই যে ধরেন আপনার ফসফেটকে বাইরে বের করতে পারতেছে না, তার মানে ফসফেটের লেভেল বেড়ে যাচ্ছে। এখন ফসফেটকে বাইরে বের করে দেওয়ার জন্য আরও বেশি প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হচ্ছে, আর এই এক্সট্রা প্যারাথাইরয়েড হরমোনটা আবার কি করতেছে? বোনস থেকে ক্যালসিয়াম ভেঙে ভেঙে ব্লাডে নিয়ে আসতেছে। তো একসময় এমন একটা কন্ডিশন হচ্ছে যে ব্লাডে ফসফেটও বেশি, সেটার কারণে সেটাকে তাড়ানোর জন্যে ব্লাডে প্যারাথাইরয়েড হরমোনও বেশি, এবং প্যারাথাইরয়েড হরমোন অনেক বেশি হয়ে যাওয়ার কারণে বোনস থেকে ক্যালসিয়াম ভাঙতে ভাঙতে ব্লাড ভর্তি ক্যালসিয়াম করে ফেলছে, অর্থাৎ ক্যালসিয়ামও বেশি। তাহলে ব্যাপারটা বোঝেন, প্যারাথাইরয়েড হরমোনও বেশি, তারপরে আপনার কি ফসফেটও বেশি ব্লাডে, সেটার কারণে প্যারাথাইরয়েড হরমোনও বেশি, এবং প্যারাথাইরয়েড হরমোন বেশি হওয়ার কারণে আপনার বোনস থেকে ক্যালসিয়াম ভেঙে ভেঙে নিয়ে এসে ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণও বেশি। তার মানে তিনটা জিনিসই বেশি থাকবে সেক্ষেত্রে।
এমন অবস্থায় চিন্তা করেন তো আপনার বোনসের অবস্থা কেমন হবে? কেউ বলতে পারবেন এমন অবস্থায় বোনসের অবস্থা কেমন হবে? এই যে বোনস থেকে ক্যালসিয়াম ভেঙে ভেঙে নিয়ে আসতেছে প্যারাথাইরয়েড হরমোন, বোনসের অবস্থা কি হবে? এনিবডি? বোনসের অবস্থা হয়ে যাবে ঝুনা ইটের মতো, ছিদ্র ছিদ্র, কারণ সব ক্যালসিয়ামগুলোকে সে বাইরে বের করে নিয়ে আসতেছে। তার মানে পুরো বোনসটা ছিদ্র ছিদ্র হয়ে যাবে, অর্থাৎ এটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। বোনস একদম ঝুনা ইটের মতো হয়ে যাবে, ফ্র্যাজাইল হয়ে যাবে, ইজিলি ফ্র্যাকচার করবে। এই যে বোনসের এই কন্ডিশনটা, বোনসের এই ডিসঅর্ডারটা, এই কন্ডিশনকে আমরা বলতেছি অস্টিওডিস্ট্রফি। আর এই অস্টিওডিস্ট্রফিটা কেন হচ্ছে? এই অস্টিওডিস্ট্রফিটা বোনসের এই যে পোরোটিক কন্ডিশন বা অস্টিওপোরোটিক কন্ডিশন, এটা কেন হচ্ছে? আলটিমেটলি কিন্তু সিকেডির কারণে হচ্ছে, তাই না? সিকেডি, প্রলং সিকেডির কারণে। যেহেতু রেনাল কারণে বোনসের এই অবনতি হচ্ছে বা বোনসের এই ডিস্ট্রফি হচ্ছে বা অস্টিওপোরোসিস হচ্ছে, এই কন্ডিশনকে এই জন্য নাম দেওয়া হয়েছে কি? কে বলতে পারবে এই কন্ডিশনের নাম দেওয়া হয়েছে কি? এই কন্ডিশনের নাম দেওয়া হয়েছে কি? কে বলতে পারবে? এই যে বোনসের সমস্যাটা সিকেডির কারণে হচ্ছে, এই কন্ডিশনকে কি বলা হচ্ছে? রেনাল অস্টিওডিস্ট্রফি, রেনাল অস্টিওডিস্ট্রফি। আর এই যে কন্ডিশন একসময় কি হলো, আপনার ফসফেট স্কাই হাই হলো, সেটার কারণে প্যারাথাইরয়েড হরমোন সবসময় সিক্রেট হতেই থাকবে ফসফেটকে বাইরে বের করে দেওয়ার জন্য। এবং এই ফসফেটের মানে আপনার কি বলে প্যারাথাইরয়েড হরমোন স্কাই হাই হওয়ার কারণে বোনস থেকেও ক্যালসিয়াম ভাঙতে ভাঙতে ব্লাডও ক্যালসিয়াম দিয়ে ভর্তি হয়ে যাবে। এই যে প্যারাথাইরয়েড হরমোন সবসময় রিলিজ হতেই থাকবে স্কাই হাই ফসফেটের জন্য, এই কন্ডিশনকে বলা হয় হলো টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম বা অটোনোমাস প্যারাথাইরয়েড। অর্থাৎ প্যারাথাইরয়েড সবসময় সিক্রেট হতেই থাকবে ফসফেটকে বের করে দেওয়ার জন্য, কন্টিনিউয়াস সিক্রেট হতেই থাকবে। এই কন্ডিশনকে বলা হয় টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। তার মানে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম যখন প্রলংড হবে, অনেক দিন ধরে হবে, তখন সেটা আলটিমেটলি টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজমে রূপান্তরিত হবে। ঠিক আছে? তো তার মানে আমরা কিন্তু জানলাম অ্যাবাউট টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম, তাই না? তার মানে এখন আমরা ব্লাড কন্ডিশনটা দেখি। ইন কেস অফ সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম, ক্যালসিয়াম লেভেল লো ছিল, সেটার কারণে প্যারাথাইরয়েড হরমোনের লেভেল বেশি হয়েছে। তার মানে ক্যালসিয়াম কম, প্যারাথাইরয়েড বেশি, আর ফসফেটকে প্যারাথাইরয়েড বাইরে বের করতে পারতেছে না, তার মানে ফসফেটও এখানে বেশি। এটা হলো সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। তারপরে যখন ফসফেট অনেক বেশি থাকার কারণে প্যারাথাইরয়েড হরমোন সবসময় সিক্রেট হওয়া শুরু করে, তখন কি হয়? প্যারাথাইরয়েড বেশি, স্কাই হাই, সেটার কারণে আপনার ফসফেট স্কাই হাই, সেটাকে বের করার জন্য প্যারাথাইরয়েড হরমোনও স্কাই হাই হয়ে যাচ্ছে। এবং এই প্যারাথাইরয়েড হরমোন বেশি হওয়ার কারণে আলটিমেটলি বোনস ভেঙে ভেঙে ক্যালসিয়াম সব ব্লাডে আসতেছে, ক্যালসিয়ামও স্কাই হাই হয়ে যাচ্ছে। অর্থাৎ তিনটাই যখন বেশি হয়ে যাচ্ছে, তখন এই কন্ডিশনকে আমরা কি বলতেছি? তখন এই কন্ডিশনকে আমরা বলতেছি টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। ঠিক আছে? এখন আর একটা কন্ডিশন আছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। আর একটা কন্ডিশনের নাম কি? প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। অর্থাৎ এই ক্ষেত্রে এটা মিন করে হলো এখানে সমস্যা হলো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডেই। প্রাইমারি সমস্যা মানে হলো সেই অর্গানের সমস্যা। তার মানে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম মানে হলো এখানে সমস্যাটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডেই। অর্থাৎ কোনো কারণে ধরেন প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে একটা টিউমার হয়েছে, ঠিক আছে? তো এই টিউমার থেকে আপনার সবসময় প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হচ্ছে। প্যারাথাইরয়েডে একটা টিউমার হয়েছে, ওখান থেকে সবসময় প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হচ্ছে। তো এই প্যারাথাইরয়েড হরমোন বেশি বেশি রিলিজ হচ্ছে, তার মানে এখানে পিটিএইচ বেশি, প্যারাথাইরয়েড হরমোন বেশি। আর প্যারাথাইরয়েড হরমোন কি করে? ক্যালসিয়াম ব্লাডে বাড়ায় দেয় আর ফসফেটকে রেনাল টিউবুল দিয়ে বাইরে বের করে দেয়। প্যারাথাইরয়েড হরমোন কি করে? রেনাল টিউবুল থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে ফসফেটকে বের করে দেয়। তার মানে প্যারাথাইরয়েড হরমোন এখানে বেশি, কারণ বেশি বেশি সিক্রেট হচ্ছে আপনার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে, কারণ ওখানে একটা টিউমার আছে। এবং সেই প্যারাথাইরয়েড, এক্সেস প্যারাথাইরয়েডটা কি করতেছে? আপনার ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বাড়ায় দিচ্ছে রেনাল টিউবুল থেকে রিঅ্যাবজর্পশন করে, আর ফসফেট লেভেল কমায় দিচ্ছে এক্সক্রিশন করে। তার মানে ইন কেস অফ প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, প্যারাথাইরয়েড উইল বি
increased, calcium will be increased, but phosphate will be decreased. তো আশা করি আপনারা বুঝতে পারছেন প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, সবাই চলেন আমরা প্রোডাক্টিভ হই, সবাই আমরা এই সময়টা কাজে লাগাই পড়াশোনার পেছনে। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ।